আসসালামু আলাইকুম। বাংলাদেশের ফুটবল এবং এর কিছু সমস্যা এবং সীমাবদ্ধতা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক জাতীয় ফুটবলার মাহমুদুল হক লিটন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি মাহমুদুল হক লিটন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য, বর্তমানে ফুটবল কোচ এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক কোচ। স্যার, আপনার কাছে আমার ১ম প্রশ্ন, আপনি যখন ফুটবল খেলেছেন তখন বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে আগ্রহ এবং উন্মাদনা অনেক বেশি ছিল। মাঠগুলো সবসময় জমজমাটি থাকতো। তখন বেশিরভাগ খেলা ঢাকাতেই হতো। কিন্তু মাঝের কিছু সময় বেশ কয়েক বছর আমরা দর্শক শূন্য মাঠ দেখেছি। এখন আবারও সেই পুরোনো জোয়ার কিছুটা হলেও ফিরে এসেছে। কেমন লাগছে? আমরা যে টাইমে ফুটবল খেলতাম, সে টাইমে ৮০ থেকে ৯০ দশক ফুটবলের পিক সময় ছিল। এই সময়টা জোয়ার, অবশ্যই জোয়ার লক্ষ্য করা যাচ্ছে এবং এখন আবার কিছুদিন গ্যাপের পরে আবার সুন্দর করে বাংলাদেশ ফুটবল আবার পুনরুজ্জীবিত হয়েছে। তো এটা আমাদের ফুটবলারদের জন্য একটা গর্বের বিষয়। তো এটা এখন মাঠে আবার দর্শক আসছে, ধন্যবাদ দর্শককে। বর্তমানে প্রবাসী ফুটবলার খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমাদের দেশেও এখন প্রবাসী ফুটবলাররা আসছেন এবং পৃথিবীর অন্যান্য দেশেও এই প্রবাসী ফুটবলারের বিষয়টাকে কাজে লাগিয়ে নানানভাবে উপকৃত হয়েছে। বাংলাদেশ ঠিক এখানে কিভাবে কাজ করতে পারে? আপনার মতামত কি স্যার? হ্যাঁ, প্রবাসী ফুটবল প্লেয়ার এসে তো আমাদের অবশ্যই উপকৃত হয়েছে আমরা বাংলাদেশ, এবং শুধু আমরা না, আমাদের সার্কভুক্ত দেশের কথা আমি বলতে পারি যে সেটা পাকিস্তান, শ্রীলঙ্কা সবচেয়ে লাভবান হয়েছে। তাদের যে টিম ছিল সেই টিম প্রবাসী, তাদের নিজের দেশের মানুষ, বাইরের সিটিজেনশিপ, কিন্তু তারা নিজের দেশের যেহেতু বাপ মায়ের স্থান, সেজন্য তারা নিজে প্রবাসী প্লেয়াররা তার নিজের দেশে খেলতে চায় এবং খেলে উপকৃত, অবশ্যই উপকৃত। তাই বলে এই না যে প্রবাসী প্লেয়ার ফুটবল খেলতে গেলে যে তৃণমূল পর্যায়ে বাংলাদেশের ফুটবলের যে উন্নতির যে চাবিকাঠি সেটা বন্ধ করা। বিদেশি প্লেয়ার, বিদেশি বংশগত প্লেয়ার যখন আমাদের দেশে আসবে, তখন তো আমাদের ছেলেরা যদি তাদের সঙ্গে কম্পিটিশন করে, তো নিশ্চয়ই আমাদের ফুটবলের একটু উন্নতি হবে। যারা চান্স পাবে তারা চান্স পাবে, যারা চান্স পাবে না তারা কম্পিটিশন করবে। আরও সেকেন্ড জেনারেশন যেটা আসবে, সেটা তৃণমূল পর্যায়ে থেকে ওইটা আসবে, এবং তারা যদি ফাইটিং টেন্ডেন্সিতে ছোটোকাল থেকে নেয়, তাহলে তো প্রবাসীর সঙ্গে ফাইট করলে আমাদের টিম যত ফাইট করবে, যত চ্যালেঞ্জিং হবে, তত আমাদের টিম ভালো রেজাল্ট করবে এবং আমরা ফুটবলাররা উপকৃত হব। ধন্যবাদ স্যার ধন্যবাদ। আপনাকে। আমরা বরাবরই শুনি যে লিগের কিছু পরিবর্তন করা হবে, লিগের কাঠামোগত পরিবর্তন করা হবে এবং একে শক্তিশালী করা হবে। প্রায় প্রতিটা বোর্ডই এই ধরনের কথা বলে, কিন্তু এখানে দৃশ্যমান কোনো পরিবর্তন আসলেও দেখা যায় না। লিগের মান একই থেকে যায়। একজন সাবেক ফুটবলার হিসাবে আপনি কি মনে করেন যে কি কারণে এই জিনিসটা বরাবর হয়ে যাচ্ছে? লিগের কোনো উন্নতি হচ্ছে না? আসলে আমরা প্রত্যেকবারে একটা নতুন কমিটি আছে, তার কাছে আশা করি যে বাংলাদেশ ফুটবল লিগের খেলাটা যেন সুন্দরভাবে হয়, কিন্তু এটা প্রত্যেকবারই আমরা ব্যাহত হয়। সেই জন্য আমরা আমার মতো লিগের একটা টাইম দিলে সে টাইম ঠিক মতন হয় না, টাইমটা রক্ষা করতে পারে না, হয়তো বা তাদের নিজেদের অদক্ষতা বা ক্লাবের জন্য এটা হয়। আসলে লিগের উন্নয়নের জন্য আমার মনে হয় লিগে আরও টিম বাড়ানো উচিত এবং প্রফেশনালিজম যেটা আছে সেটা আর বাইরের দেশের মতন করা উচিত। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের ফুটবলাররা প্রায় অভিযোগ করে থাকে যে তারা ক্লাব থেকে ঠিকমতো টাকা পান না। ক্লাবের সাথে যে চুক্তিটা হয় সেই চুক্তি অনুযায়ী টাকা পান না। এখন এই অভিযোগটা আজকের না, এটা বহুদিনের। এই সিস্টেমটাকে কি পরিবর্তন করা যায় না? কারণ একটা ক্লাব কোনো একজন খেলোয়াড়ের সাথে চুক্তি করছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তাকে সেই টাকাটা দিতে ব্যর্থ হচ্ছে। এই জায়গাতে কি বোর্ড কোনো পরিবর্তন আনতে পারে না? যেমন বাইরের দেশে যেরকম ক্যাপ সিস্টেম দেওয়া হয় যে একজন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ এতটা অ্যামাউন্টই ক্লাবগুলো খরচ করতে পারবে। এইরকম সিস্টেম কি বাংলাদেশের ফুটবলে আনা যায় না? আপনার মতামতটা কি স্যার? হ্যাঁ, আসলে ফুটবলের চুক্তিপত্র তো অবশ্যই আছে আমাদের দেশে, যতটুকু প্রফেশনালিজম আছে এর ভিতরে অবশ্যই ক্লাবের সঙ্গে এবং ফেডারেশনে এটা নথি জমা হয়। নথি জমা হয়ে প্রফেশনাল কাগজপত্র দিয়েই প্রফেশনাল লিগ শুরু হয়। তো এখন এটা বেতনভুক্ত করে ফুটবলদের খেলাটা, এই নিয়মটাই আছে, কিন্তু অনেক ক্লাব আছে প্লেয়ারদের সঠিক সময় সঠিক বেতনটা দিতে চায় না। তো সেজন্য অনেক ক্লাব দেখা গেছে, আমরা দেখতে পাই যে মাঠে খেলার আগে তারা মিটিং করে, তারা সব কিছু বলে যে আমাদের টাকা পরিশোধ না করলে আমরা খেলবো না। তো এটা কোনো অবস্থাতে ঠিক না। তো অন্তত এটা কার্যকর করা উচিত। এটা কার্যকর করতে হলে, যেহেতু প্লেয়াররা সব ঘাম ঝরানো টাকা, এটা তাদেরকে যে টাকাটা কমিটমেন্ট করবে, সেই টাকাটা প্লেয়ারের সঙ্গে এবং ক্লাবের সঙ্গে যে কমিটমেন্ট হবে, সেই কমিটমেন্ট অনুযায়ী তাদেরকে টাকা পরিশোধ করা উচিত। 90 থেকে 94 সাল পর্যন্ত প্লেয়ারদের সঙ্গে একটা ক্লাবের ঝামেলা হয়েছিল, সেই জন্যই তারা আবানি মোহামেডানের থেকে বয়কট করে মুক্তিযোদ্ধা
ক্লাবে সব চলে যায়। তো সেটা থেকে পরবর্তীতে আবার সেটা ঠিক হয়ে যায়। কিন্তু আহ, এটা তখন সেই টাকা পয়সার জন্যই হয়েছিল এটা। ক্লাব কর্তৃপক্ষ ঠিক মতন টাকা পরিশোধ করে না প্লেয়ারদের, সেজন্যই তারা একটা ক্লাবে টাকা পায়, বা সেই পাওয়াতে তারা ওই ক্লাবে সব চুক্তিবদ্ধ হয়। তারপরে আস্তে আস্তে ফেডারেশন অন্য নিয়ম করে যে 7 জনের বেশি এক টিমে খেলতে পারবে না, 6 জনের বেশি খেলতে পারবে না, সেটাও একটা নিয়ম না। তো যাই হোক, এখন সেটা উত্তরণ হয়েছে। এখন যেই ক্লাবই যতটুকুই দিতে পারবে ততটুকুই কমিটমেন্ট করা উচিত, এবং প্লেয়ারকে সেটা সেইভাবে কথাবার্তা বলে ক্লাবে খেলা উচিত। আমি মনে করি এটা করলে সব থেকে ভালো হয়। ধন্যবাদ। আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুটবলে যে সমস্ত সমস্যা আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে খ্যাপ খেলার প্রবণতা। বাংলাদেশের জাতীয় ফুটবলার থেকে শুরু করে যেকোনো সারির ফুটবলারই প্রচুর খ্যাপ খেলে। অতীতেও এটা হয়েছে, কিন্তু অতীতে হয়তো বাংলাদেশের ফুটবল লিগটা প্রফেশনাল ছিল না। এখন তো ফুটবল প্রফেশনাল। তারপরেও ফুটবলাররা নিয়মিত খ্যাপ খেলছে। আসলে এটা নিয়ে কি বলতে চান, বা এটাতে আসলেও বোর্ডের কোনো কিছু করার আছে কিনা? আমাদের দেশের ফুটবলের এই আইনটা কি বলে? আসলে বর্তমানে আমাদের ফুটবল প্লেয়ার এখন খ্যাপের দিকে বেশি মনোযোগী ঢাকা লিগের খেলার থেকে। কিছু প্লেয়ার ছাড়া অনেক প্লেয়ারই খ্যাপের মাঠে দেখা যায়। তো এটা কোনো সময় যেহেতু আমাদের সর্বোচ্চ লিগের যেগুলো ক্লাব আছে সেগুলো ক্লাব প্রফেশনাল ফুটবল খেলে, তাদেরকে অবশ্যই খ্যাপের মাঠে খ্যাপ খেলা উচিত না। এবং এই আগে লিগ হতো, লিগ হয়ে টাইম থাকতো অনেক, সেজন্য খেলতে পারতো। এখন যেহেতু প্রফেশনাল তারা একটা প্রফেশনাল মানে কি একটা চাকরির মতন, ফুটবল খেলা তো চাকরির মতন করতে গেলে তাদেরকে অবশ্যই ক্লাবের সব নিয়মকানুন মেনে চলতে হবে। এবং এটা আমার মনে হয় যে খেলা খেলা অন্তত ফুটবল ফেডারেশনের দেখা উচিত, অন্তত 30 জনের যে স্কোয়াড আছে ন্যাশনাল টিমের, তাদেরকে খেলা থেকে বিরত রাখার জন্য যা যা করণীয় সেটা ফুটবল ফেডারেশনকে করতে হবে এবং ক্লাবকেও করতে হবে। কারণ তারা প্রফেশনাল ফুটবল খেলে এখন। এগুলা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত না, এবং এটা নিয়ন্ত্রণের পদক্ষেপ অবশ্যই ক্লাবকে এবং ফেডারেশনকে উভয়কে করতে হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, একসময় বাংলাদেশের ফুটবলাররা বাইরের দেশে খেলার সুযোগ পেত। বাইরের দেশ বলতে এখানে মূলত ভারতীয় লিগে খেলার সুযোগ পেত। কিন্তু বহুদিন যাবত নিয়মিত বাংলাদেশ থেকে ভারতীয় লিগে খেলার জন্য কোনো ফুটবলার ডাক পান না বা কোনো ফুটবলার সুযোগ পান না। এটার কারণটা কি? আসলে একসময় আমাদের দেশের ফুটবল প্লেয়াররা বাইরে অনেক ফুটবল খেলতো। বর্তমানে এটা কয়েক বছর ধরে বাইরে খেলে না অনেকে। তবে এই বছর আবার ফুটবলের জন্য বাইরের দেশের জন্য আবার আমন্ত্রণ পেয়েছে, যে বিশেষ করে ভারতে। তো আমাদের দেশের অনেক ফুটবল প্লেয়ার ভারতে খেলতো এই কারণে যে ভারতের যে মেন ফুটবল খেলাটা হয়তো সেটা হলো পশ্চিমবাংলায়, কলকাতা ভিত্তিক। তো এখনও অন্য দেশে অন্য যে রাজ্য আছে এই রাজ্যতে ভালো ফুটবল প্লেয়ার ছিল না। এখন বর্তমানে দিন গেছে, সেই জন্য আস্তে আস্তে তাদের অনেক ফুটবলে ডেভেলপ হয়েছে এবং ফুটবল প্লেয়ার বের হয়েছে। এবং লিগে যেহেতু আমাদের দেশ পাশের দেশই ছিল, সেই জন্য আমাদের দেশের সঙ্গে তারা যোগাযোগ করে অনেক ভালো ফুটবল প্লেয়ার আমাদের এখান থেকে খেলেছে। এই পরিস্থিতিতে আসলে আমাদের দেশে আবার এই বছর আমরা পত্রিকার মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে আরও কিছু প্লেয়ারকে তারা কলকাতা খেলার জন্য আমন্ত্রণ দিয়েছে। এবং আস্তে আস্তে যেহেতু আমাদের ফুটবল এখন ডেভেলপ হয়েছে, মাঝে কিছুদিন একটু স্থির ছিল, আবার ফুটবলের অনেক জাগরণ হয়েছে, সেহেতু আবার আমন্ত্রণ পাচ্ছে। এই জন্য আমি আমার দেশের ফুটবলারের স্বাগত জানাচ্ছি। আমার একদম শেষ প্রশ্ন। আপনার দেখা সেরা ফুটবলারকে বা আপনার আইডল কে ছিলেন? এবং বর্তমানে মেসি অনেক বেশি রেকর্ড করছে, মাঠে নামলে আজকাল রেকর্ড হয়ে যাচ্ছে। মেসি আর ম্যারাডোনার মধ্যে, আপনি যেহেতু ম্যারাডোনাকেও দেখেছেন, অবশ্যই আপনি দেখেছেন। মেসি আর ম্যারাডোনার মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? আমার দেখা সেরা বিদেশি প্লেয়ার ফুটবল খেলোয়াড় হচ্ছে জিকো, ব্রাজিলের জিকো। আমি ছোটকাল থেকে তার খেলা ফলো করি এবং খুব ভালো লাগে। এবং ম্যারাডোনা মেসির ভিতরে আমি ম্যারাডোনাকে এগিয়ে রাখবো। সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার বলতে আমি যেটা বুঝি পেলেকে আমি মনে করি যে সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার আমার কাছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময়ের জন্য। আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে। আ শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ইউকে বাংলাদেশ আল্ট্রাস, অশেষ ধন্যবাদ আমাকে প্রশ্ন রাখার জন্য। এবং ওই গ্রুপটাকে আমি ধন্যবাদ জানাই, যারা যেন ওরা সফলভাবে এই শুধু 26-এর ওয়ার্ল্ড কাপ ফুটবল না, অনেক ফুটবলের জন্য অনেক কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।